আইনের কথা একটাই যে দোষী শাস্তি পাক, নির্দোষ যাতে শাস্তি না পায়। তো দোষী শাস্তি পাক এটাই আমরা চাইছি, সবাই চাই। ১লা জুলাই ২০২৪ সালে ভারতবর্ষে শুরু হয়ে গেল নতুন আইনি ব্যবস্থা, নতুন বিচার ব্যবস্থা, যে প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে। তবে সেখানে একটা ভয় থেকে যায় যে এই আইনের ফলে বিচার ব্যবস্থা সঠিকভাবে চলবে তো নাকি প্রভাবশালীদের দ্বারা আগের মতো এই বিচার ব্যবস্থা চলবে। এতে গরিবরা, খেটে খাওয়া মানুষগুলো বা এতে প্রান্তিক মানুষগুলো তারা সঠিক বিচারের আশায় সব সময় থাকে। ওদের বিচার প্রক্রিয়াটা সঠিকভাবে চলবে তো? নাকি পুরো বিচার প্রক্রিয়াটা প্রভাবশালীদের দ্বারা নিয়ন্ত্রিত হবে, সেই ভয় থেকেই যায়। তবে কি ছিল সেই বিচার ব্যবস্থার, তাতে কি আইন ছিল, কোন আইন এসেছে এবং কোন কোন বিষয়কে বেশি জোর দেওয়া হয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই আসি যে ৩টে ব্রিটিশ আইন ছিল, অনেক পুরনো ব্রিটিশ আইন, মানে ব্রিটিশ আমলে তৈরি হওয়া ৩টে আইন। সেই আইনকে সম্পূর্ণরূপে অপসারিত করা হলো। কি ছিল সেই আইন? প্রথম যে আইনটা ছিল ইন্ডিয়ান পেনাল কোড 1862, এরপরে ছিল ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872, আর একটা ছিল ইন্ডিয়ান কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898। ৩টি আইনকে সম্পূর্ণরূপে অপসারিত করে ব্রিটিশদের ছোঁয়া থেকে সবটাকে বার করে নিয়ে এসে নতুন আইন প্রণয়ন করা হলো। সেই ৩টি আইনের মধ্যে প্রথমটি হলো ভারতীয় ন্যায় সংহিতা, যাকে বিএনএস সংক্ষেপে বলা হচ্ছে। দ্বিতীয়টা হলো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, আর তৃতীয় যেটা হলো সেটা হচ্ছে ভারতীয় সাক্ষ্য অধিনাম। এই ৩টি আইনকে প্রবর্তন করা হলো, নতুন করে সাজানো হলো। সঙ্গে ২১৩টি মতো অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, ২১৩টি মতো সংশোধনী আনা হয়েছে। সেই সংশোধনীতে কিছু কিছু বিষয় যেমন খুব সহজ করা হয়েছে, তেমনি কোনো কোনো বিষয়কে খুব কঠিন করা হয়েছে। শাস্তি কোথাও কোথাও লঘু করা হয়েছে, কোথাও শাস্তিকে আরও কঠিন থেকে কঠিনতর করা হয়েছে। তো সেই প্রত্যেকটার ক্ষেত্রে দোষীরা সঠিকভাবে শাস্তি পেলে তবেই এই আইনের যে কার্যকারিতা মানুষ উপলব্ধি করতে পারবে এবং এই আইন সার্থক হবে। তো কী আছে এই আইনে? কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমরা এখন আলোচনা করছি। প্রথমটা হলো যে এই আইনের ফলে যে কোনো মব লিঞ্চিংয়ের মতো ঘটনাকে খুব বড় আকারে দেখানো হয়েছে, বৃহত্তর আকারে দেখানো হয়েছে। সেখানে সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা এই আইনের মারফত করা হয়েছে। কিন্তু কোথাও মব লিঞ্চিং যদি হয়, সেই মব লিঞ্চিং কি প্রমাণ করা যাবে? যদি তার কোনো ভিডিওগ্রাফি না থাকে, তাহলে সেটা কি প্রমাণ করা সম্ভব হবে? যদি সেখানে শুধুমাত্র মব লিঞ্চিংয়ের লোকজনই উপস্থিত থাকে, অন্য কোনো লোককে যদি সেখানে থাকতে না দেওয়া হয়, তাহলে তার কি প্রমাণ করা যাবে? এই সন্দেহ কিন্তু থেকেই যায়। অর্থাৎ প্রভাবশালী একটা বিষয় সবসময় থেকেই যায় এবং যদি কোনো ভিডিওগ্রাফি সেখানে কোনো রকমভাবে না পাওয়া যায়, তাহলে তো সেটা প্রমাণও করা যাবে না। তাতে ক্যাপিটাল পানিশমেন্টের কথা কি করে আসবে? প্রমাণ যদি নাই হয়, তাহলে কি করে পানিশমেন্ট দেওয়া যাবে? এই একটা ভয় থেকে যায়। দ্বিতীয়ত একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি কোনো লোক কোনো একটি মহিলাকে তার যে ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে বা কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যে তাকে বিয়ে করবে এই বলে তাকে প্রতিশ্রুতি দিয়ে যদি তার সঙ্গে সহবাস করে, যদি তার সঙ্গে যৌন আচার করে, তো তার জন্য বড় পানিশমেন্টের ব্যবস্থা করা হয়েছে এই নতুন আইনে। কিন্তু সেটাও কি প্রমাণ করা সম্ভব হবে? যদি কোনো প্রভাবশালী লোক এই বিষয়ে জড়িত থাকে, তাহলে তার কি ভিডিওগ্রাফি উপস্থিত করা সম্ভব হবে? আর যদি তার ভিডিওগ্রাফির যদি কোনো প্রমাণ না দিতে পারে, তাহলে সেটা সত্য বলে প্রমাণ করাও অসম্ভব হয়ে পড়বে। সেক্ষেত্রে ওই মানুষগুলো, নিপীড়িত মানুষগুলো বা অত্যাচারিত মানুষগুলো, অর্থাৎ ভুয়ো প্রতিশ্রুতি প্রাপ্ত মানুষগুলো, তারা কি সঠিক বিচার পাবে? হ্যাঁ, এই ভয় থেকেই যায়। অর্থাৎ আইনটা ঠিক আছে, আইন কিন্তু সাধুবাদযোগ্য, কিন্তু তার জন্য প্রান্তিক মানুষগুলো, অত্যন্ত গরিব মানুষগুলো, অর্থাৎ যারা ভুক্তভোগী মানুষগুলো, তারা যদি সঠিক বিচার পায়, তবেই এই আইনের সার্থকতা আসবে। এছাড়াও এই আইনে যে কথা বলা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, যে কোনো একটি লোক, কোনো একজন বাইরে থেকে যদি কোনো দুর্বৃত্ত কার্যকলাপ, দেশের বিরুদ্ধে কার্যকলাপ পরিচালনা করে, তাহলে তার অ্যাবসেন্সে এই দেশেই তার বিরুদ্ধে বিচার পরিচালনা করা যাবে এবং তার বিরুদ্ধে যে তার অপরাধ প্রমাণিত হলে সাজা ঘোষণা করা যাবে তার অনুপস্থিতিতেই। এর জন্য তার উপস্থিতির কোনো প্রয়োজন নাই। এটাও একটি মারাত্মক আইন। কোনো একটি লোক বাইরে আছে, তার নামে যদি একজন মিথ্যাভাবে তার বিরুদ্ধে কোনো কেস করল, হ্যাঁ, প্রমাণ হলে নিঃসন্দেহে তার সাজা অবশ্যই ঘোষণা হওয়া উচিত। এর আবার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না তো? এই নতুন আইনের প্রভিশনে যে কেউ চাইলে সে ৯০ দিনের মধ্যে কোনো একটি কেস ফাইল করতে পারে উপযুক্ত প্রমাণপত্র নিয়ে। যদি সে প্রমাণই নাই পায়, যদি প্রমাণ জোগাড় করতে না পারে,
সে এমনভাবে অত্যাচারিত হয়েছে যে তার জন্য প্রমাণ জোগাড় করা তার কাছে দুঃসাধ্য হয়ে গেছে, তাকে প্রমাণ কিছু রাখাই হয়নি। তাহলে সে কোন প্রমাণ নিয়ে থানাতে গিয়ে এফআইআর করবে? তাহলে সে তো সঠিক বিচার পাবে না। তাহলে তার জন্য কি হবে? তবে এখানেও ঠিক সেই কথাটাই উঠে আসে যে যারা দুর্বল এবং যারা অত্যাচারিত তাদের বিচার পাওয়া অত্যন্ত দুষ্কর হয়ে দাঁড়াবে। নতুন আইন বলে চার্জশিট জমা দেওয়ার ব্যাপারে পুলিশকে ইচ্ছামতো সময় দেওয়া হয়নি। সেখানে সময় দেওয়া হয়েছে মোট ৯০ দিন, অর্থাৎ ৩ মাস সময় দেওয়া হয়েছে। সেই ৩ মাসের মধ্যে পুলিশকে চার্জশিট ফাইল করতে হবে। কোনো বিশেষ ক্ষেত্রে কোর্ট থেকে কোনো একটা অর্ডার নিয়ে এসে তার চার্জশিট দেওয়ার প্রক্রিয়ায় আর একটু বিলম্বিত করা যায়, তাহলে সেক্ষেত্রে আরও ৯০ দিন সময় দেওয়া যেতে পারে। অর্থাৎ ৯০ মিলে ১৮০ দিন চার্জশিট তৈরির তাকে সময় দেওয়া হবে। এই দীর্ঘ সময়ে চার্জশিট বানিয়ে জমা দিতে হবে এবং তার মধ্যে যদি কোনো রকম ম্যানিপুলেশন না ঘটে এবং এতেও যদি সঠিক বিচার পাওয়া যায়, চার্জশিট যদি সঠিকভাবে তৈরি হয়, তার মধ্যে যদি কোনো প্রমাণ লোপাট না হয়, তাহলে মনে হয় দোষীরা সঠিকভাবেই শাস্তি পাবে, এই নতুন আইনে বলে। আর যদি না হয় তাহলে সেই আইন আইনই থেকে যাবে। এই আইন বলে পুলিশ অফিসারদের একটু স্বস্তি দেওয়া হয়েছে যে পুলিশ অফিসাররা রিটায়ার করার পরেও তাদেরকে কোর্টে সাক্ষ্য দিতে হতো, বিশেষ কোনো কেসে তাদের সাক্ষ্য দিতে হতো। এখন থেকে তারা একটু রেহাই পেল, ওদেরকে আর সেই সাক্ষী দিতে যেতে হবে না, কারণ ওই পোস্টে উনি রিটায়ার করার পর যে চার্জ নেবেন তিনি সেই সাক্ষ্যর কাজটা সম্পন্ন করবেন, তিনিই কোর্টে হাজিরা দেবেন। এতে একটু সুরাহারও বেশ ব্যবস্থা করা হয়েছে এবং এতে একটু জোর দেওয়া হয়েছে একটা বিশেষ ক্ষেত্রে। যদি কোনো এফআইআর হয়, এফআইআর পরে আসামিকে কাস্টডিতে নেওয়া হয়, সেটা পরিবারের অজান্তে হতে পারে বা পরিবার জানে এমনও হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে পুলিশের একটা কর্তব্য এখানে বেঁধে দেওয়া হয়েছে যে পুলিশ সেই লোককে কাস্টডিতে নেওয়ার পর তার কাস্টডির তথ্য তার পরিবারকে জানাতে বলেছে। পরিবারকে জানাতে হবে, সেটা ইমেল করেই হোক বা চিঠি করেই হোক বা ডেকেই হোক, যে তাদের কাস্টডির ব্যাপারে তাদের সব তথ্য দিতে হবে, কারণ তারা না জানলে তারা আইনি প্রক্রিয়া শুরু করতে পারবেন না। এই এতগুলো কথা এর মধ্যে বলা আছে এবং যদি সেই প্রত্যেকটা কথা সঠিকভাবে পুলিশ প্রশাসন এবং সরকার যদি সঠিকভাবে সেটা প্রয়োগ করতে পারে, যদি প্রভাবশালী তত্ত্ব বিষয়টা স্থান না পায়, যদি প্রশাসন প্রভাবশালীদের বেশি গুরুত্ব না দেয়, যদি তাদেরকে সমান চোখে দেখে যে আইন সবার জন্য সমান, আইন আইন সবার চোখে সমান, গরিব মানুষ যেমন একটা বিচার চাইতে পারে, তার সঠিক বিচার পাওয়ার অধিকার আছে, একজন উচ্চ মধ্যবিত্ত লোকেরও সেই অধিকার আছে। অর্থের প্রভাবে যাতে উচ্চবিত্তরা এই নিম্নবিত্তদের বিচার প্রক্রিয়াকে মন্থর না করে দেয়, যাতে তাদের বিচার প্রক্রিয়া বাধা সৃষ্টি না করে, এবং এতে দেখা যাবে দেশের শান্তি শৃঙ্খলা ফিরবে, মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে বাঁচবে এবং মানুষের মধ্যে বিশ্বাস আরও বাড়বে যে অন্যায়ের আমরা বিচার পাব এবং দোষীরা শাস্তি পাবে। তারা সঠিকভাবে যদি শাস্তি পায়, দেশে দুর্বৃত্তায়ন এবং অন্যায় অত্যাচার, মিথ্যা প্রতিশ্রুতি এবং পিটিয়ে মারার মতো ঘটনা সেগুলো আর ঠাঁই পাবে না, সেগুলো আস্তে আস্তে দেশ থেকে বিলীন হবে। আর যেদিন বিলীন হবে সেদিন জানতে হবে দেশ শিক্ষিত হয়েছে, দেশের মানুষ শিক্ষিত হয়েছে, সবাই সমান আইন পায়, সবাই আইনের সমান সহায়তা পায়, যাতে অর্থের প্রভাবে আইন বিকৃত না হয়ে যায়, যাতে অর্থের প্রভাবে একজন দুর্বৃত্ত সে যাতে রেহাই না পেয়ে যায়, সে যাতে পার না পেয়ে যায়। এবং আশা রইল এই আইন দেশের কল্যাণে যথেষ্টভাবে কাজ করবে।